স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের নানান সম্পদ অর্থাৎ প্রাকৃতিক, খনিজ, মৎস্য, কৃষিজ, মানব সম্পদ ইত্যাদি নিয়ে আলোচনা করি। ইতিপূর্বে আমরা অন্যান্য সম্পদ নিয়ে আলোচনা করলেও বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের মানব সম্পদ নিয়ে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক এবং সিবো ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাজমুল হাসান। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আপনি যদি একটু শুরু থেকে বলতেন যে আপনার আসলে ছোটবেলায় আপনার পড়ালেখা কোথায় বেড়ে উঠেছেন, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আসা, আপনার এই জার্নিটা যদি বলতেন। আমি মূলত বড় হয়েছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়, সেখানেই ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করা। এরপর বাবার জবের সুবাদে লাকসাম, দৌলতগঞ্জ, গাজীপুর কামিল মাদ্রাসা, সেখান থেকে ক্লাস 4 থেকে আলিম পর্যন্ত, যেটাকে বলা ইন্টার সমমানের কি, সেখানে পড়াশোনা করেছি। আমার আব্বু অবশেষে রিকোয়েস্ট করলেন যে দেশে থাকা অবস্থায় যতদিন দেশে আছো অন্তপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও। আর আমরাই হচ্ছে সেকেন্ড টাইম লাস্ট ব্যাচ, তো আমি ভর্তি পরীক্ষা দিয়েছি এবং সেখানে বি ইউনিটে 192তম হয়েছি। আরবি বিভাগে এসে দেখলাম যে আসলে আরবি ভাষার শিক্ষার্থী যারা আছে তাদের অবস্থা মোটামুটি বলা যায় খুব আপ টু দ্য মার্ক না। মাস্টার্স যখন আমরা শুরু করি তখন আমাদের দুইটা সেগমেন্ট সেখানে মাস্টার্সে, একটা হচ্ছে ALT, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিচিং। তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিচিং আমি চুজ করি, সেখানে নির্বাচন করি। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে দেখা যাচ্ছে যে এটা যখন পড়তে যাই, এই বিষয়গুলো যখন কোর্সের রিলেটেড বিষয়গুলো যখন আসে, তখন আমার চিন্তার মধ্যে একটা পরিবর্তন আসে যে পুরো বহির্বিশ্বে, বিশেষ করে আরব বিশ্বে এবং অন্যান্য আমেরিকা এবং ইউকেতেও ভাষার বিপ্লব ঘটে যাচ্ছে। কম সময়ে, অতি দ্রুত সময়ে সবাই ভাষা আয়ত্ত করতে পারছে, কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে আরবি ভাষা শেখার ক্ষেত্রে বিপ্লব তো দূরের কথা, আমরা সেকেলে পদ্ধতি ব্যবহার করছি। তো এই বিষয়গুলো অনুধাবন করে এবং পরবর্তীতে চিন্তা করলাম যে একটি বই লিখলে কেমন হয়, এবং এই বইটি আপনার হচ্ছে যে বাংলাদেশের যারা বাংলা ভাষাভাষী আছে তাদের ডিমান্ড ফুলফিল করবে। তো এই আশা থেকেই আসলে মূলত সিবোয়া ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। দুটো উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য ছিল বই লেখা, কারণ এই বই লেখা আমার কেরিয়ার কেন্দ্রিক একটা উদ্দেশ্য ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিষ্ঠান দেওয়ার পেছনে একটা উদ্দেশ্য ছিল বইটা যাতে পারফেক্ট হয়। সিবোয়া ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করি, তো এর পেছনে একটা উদ্দেশ্য ছিল আমার নিজের ব্যক্তিগত, সেটা হচ্ছে যে আমি আরবি ভাষার উপর একটি বই রচনা করতে চেয়েছি, যেটা বাংলা ভাষাভাষী যারা আছে তাদের ডিমান্ডকে ফুলফিল করবে এবং তাদেরকে সহজে আরবি ভাষা শিখতে সাহায্য করবে। আরেকটি উদ্দেশ্য ছিল মূলত, যেহেতু আমি ALT নিয়ে পড়াশোনা করছি, তো আমার রিসার্চ ফিল্ডের এই দৃষ্টিভঙ্গি থেকে আমি চেয়েছি যে আমি এই সেক্টরটা নিয়ে কাজ করব। বাংলা ভাষাভাষী, জেনারেল শিক্ষিত এবং মাদ্রাসা শিক্ষিত যারা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। তো এই দুটো উদ্দেশ্য নিয়েই আসলে সিবোয়া ইনস্টিটিউট তখন প্রতিষ্ঠা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিকে যারা ভর্তি হচ্ছে বা আপনি যাদেরকে পেয়েছেন তাদের আরবির একটু দুর্বলতা ছিল, ঘাটতি ছিল। তো আপনিও তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে এসেছেন, তারাও বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসছে। তো এই যে আরবি কম জানাটা বা ঘাটতি, এটা আসলে কেন হয়, হওয়ার কারণটা কি? প্রথম বিষয় হচ্ছে যে আরবি ভাষা কম জানার পেছনে আমাদের সিলেবাস মোটামুটি দায়ী বলতে পারেন। পাশাপাশি আমাদের যেভাবে বইগুলো সাজানো আছে সেগুলোকে আমরা দায়ী করতে পারি। পাশাপাশি আমাদের শিক্ষক মহোদয় যারা আছেন তারা খুব ভালো শিক্ষিত কিন্তু ওয়েল ট্রেন্ড না, তো যার কারণে আসলে সমস্যা হচ্ছে। এবং আমাদের বইগুলো দেখলে মনে হয় যে এখনও আমরা সেই মানে আগের যুগের ভাষা পদ্ধতি অনুসরণ করছি। আধুনিক যে ভাষা শিক্ষাদানের যে মেথডগুলো আছে সেগুলো কিন্তু আমরা অনুসরণ করছি না। তো যার কারণে, এবং আমাদের ম্যাথডিক্যাল ওয়েতে যদি আমরা বলতে চাই যে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, এটা অতি প্রাচীন পদ্ধতি এবং সবচেয়ে মন্থর একটা পদ্ধতি। তো এই পদ্ধতিতে যখন আমরা আমাদের শিক্ষার্থীরা আরবি ভাষা শিখে আসে, তারা হয়তো ব্যাকরণ ভালো বুঝতে পারে, কিন্তু যখন প্র্যাকটিক্যাল নলেজের ক্ষেত্রে আসে বা এটা ব্যবহার আরবি ভাষা অ্যাজ এ প্রফেশনাল পারপাস বা ব্যবহারের ক্ষেত্রে যখন আসে, তখন কিন্তু নানাবিধ সমস্যা তৈরি হয়। যেমন সে আরবি ব্যাকরণ জানে, হয়তো আরবি ব্যাকরণের কোনটা কত প্রকার এগুলো সংজ্ঞা দাও, উদাহরণ দাও, সেগুলো পারছে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থী সে আরবি প্যাসেজ পড়ে ভালো করে উপলব্ধি করতে পারছে না নিজে নিজে, এরপর আরবিতে মোটামুটি কথা বলতে পারছে না, অথবা আরবি শুনে
যে আন্ডারস্ট্যান্ডিংটা, ওই আন্ডারস্ট্যান্ডিংটা ভালোভাবে হচ্ছে না। এবং দেখা যায় যে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আরবি মুখস্থ করার প্রবণতা অনেক বেশি। দেখা যাচ্ছে আমরা ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং হয়তো খুব সহজে একটা জিনিস কমন পড়লো না, আমরা কিন্তু লিখতে পারি এবং খুব স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে আমরা 1-1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখতে পারি। কিন্তু আরবিতে যদি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বলা হয় যে এই বিষয়ে উপস্থিত লিখো, আমার মনে হয় না, খুব কম শতাংশই আছে যে 10%ও বলবো না যে তারা আসলে সহজ খুব সুন্দরভাবে গোছানোভাবে এবং স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে লিখতে পারবে। তো এই হচ্ছে যে নানাবিধ সমস্যা, ভাষার দক্ষতা যেটা আমরা বলি লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, সবগুলো দক্ষতাই মোটামুটি ব্যাকরণ নির্ভর এবং প্রাচীন পদ্ধতি ফলো করার কারণে মাদ্রাসাগুলোতে আসলে ভালোভাবে আরবি ভাষা চর্চাটা হয়ে ওঠে না। আপনার এই প্রতিষ্ঠান যদি বলি যে এটার আসলে জার্নি কবে শুরু হয়েছে, কবে থেকে প্রতিষ্ঠান শুরু করলেন, প্রাতিষ্ঠানিক রূপে কবে গেলেন এবং এখন কি অবস্থা? প্রথম বিষয় হচ্ছে 2019 সালে মাস্টার্স চলাকালীন সময়ে আমরা প্রতিষ্ঠান শুরু করি 2019 সালের জানুয়ারি মাস। এর মাঝেই অনেক চড়াই উতরাই হয়েছে। মাঝে আমরা অনেক গত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আসলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি। যেহেতু আমাদের রানিং একজন স্টুডেন্ট তখন বুয়েটের আবরার ফাহাদ, উনি মৃত্যুবরণ করেছেন এবং ওনার ফেসবুক পেজে আমাদের সংশ্লিষ্ট বিভিন্ন আরবি ভাষা শেখার জন্য বিভিন্ন পোস্ট ছিল। তো যার কারণে আমরা কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার বা অন্যান্য নানাবিধ প্রেশার ছিল আমাদের। তারপরে আলহামদুলিল্লাহ আমরা সাহস হারাইনি। আমরা মনে করছি যে আমরা অনৈতিক কোনো কাজ করছি না, আমরা আরবি ভাষার মতো একটা ডিভাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি এবং আরবি ভাষা ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের জন্য আসলে অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা মনে হয় না আমরা কোনো ভুল করছি। তারপরেও প্রেশার ছিল, তো আলহামদুলিল্লাহ আমরা সেই প্রেশারগুলো আমরা ওভারকাম করি আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে আমরা এটা দেখেছি যে শিক্ষার্থীরা আরবি ভাষা শিখতে চায়, কিন্তু তারা তাদের মন মতো প্রতিষ্ঠান পাচ্ছে না। আবার অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতেও ভাষা ইনস্টিটিউট থাকলেও আরবিটা ওইভাবে নাই, বা আরবি থাকলেও সেটার মান তুলনামূলক ভালো পর্যায়ে নেই। তো যার কারণে শিক্ষার্থীরা আরবি ভাষা শিখতে চায় এবং তারা যদি ভালো শিখতে পারে, কোয়ালিটি এডুকেশন আপনি প্রোভাইড করতে পারেন, তারা আসবে। তা আমাদের মনে হয় আমরা যখন প্রতিষ্ঠা করি আমাদের প্রথম 3টি ব্যাচ দিয়ে আমরা শুরু করি, প্রায় 90 জন। এর পরবর্তীতে কখনো আমাদের শিক্ষার্থী সংকট হয়নি আলহামদুলিল্লাহ। আমি যখন যেহেতু ফাউন্ডার হিসেবে আছি, কিন্তু আমি আসলে এখন বর্তমানে কোনো দায়িত্বে নেই, তখন আমাদের শিক্ষার্থী সংখ্যা ছিল প্রায় 800। তো আলহামদুলিল্লাহ, এবং পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী যারা আছেন সবাই আরবি শিখছে। এবং 2টা পারপাসে মেনলি, একটা পারপাস হচ্ছে তাদের একটা পারপাস হচ্ছে ডিভাইন ল্যাঙ্গুয়েজ আরবি, ইসলামের ভাষা আরবি, ইসলামের যে মৌলিক গ্রন্থগুলো সেগুলো আরবি, সেগুলো শেখা। এটার মধ্যে আমরা 60% বা 70% বলতে পারি এই ধরনের মানুষ আছে। স্কিল ডেভেলপমেন্টের জন্য বা কেরিয়ার পারপাসেও কিন্তু প্রায় 30% আমাদের আছে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা জব করছেন তারা কিন্তু আরবি ভাষা শিখছে এবং তাদের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক টার্গেট আছে, বিজনেস ব্যবসা করার টার্গেট আছে, এবং দেখা যাচ্ছে যে ফরেন পলিসি নিয়ে যারা কাজ করেন বা আমাদের পররাষ্ট্র দপ্তরে যারা কাজ করেন, বা দেখা যাচ্ছে যে আপনার আমাদের বিমান কেন্দ্রিক যারা আছে বিভিন্ন মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোতে যারা জব করেন, তো সবার কিন্তু আরবি ভাষা শেখা দরকার। কিন্তু পারফেক্ট কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না। বিশেষ করে উল্লেখ করতে হয় বাংলাদেশ, আমাদের ডিফেন্স ফোর্সে যারা আছে তাদের ক্ষেত্রে, যারা মিশনে যায় তাদেরও আরবি ভাষা শেখা জরুরি, যেহেতু আরব কান্ট্রিগুলোও আছে এখানে, সেখানেও মিশন আছে। তো আরবি ভাষা তাদেরও শেখা বাধ্যতামূলক অনেক ক্ষেত্রে। তো তারা অনেক সময় আসে শিখতে, আলহামদুলিল্লাহ আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি এবং দেখা যায় যে কয়েকদিনের মধ্যে তারা খুব ভালোভাবেই আরবি ভাষাতে কথা বলতে পারছে, লিখতে পারছে এবং বলতে পারছে। তো আমরা আশা করি যে বাংলা ভাষাভাষীরা আরবি পারবে না বা আরবি ভাষা কঠিন, এই যে একটা মিথ প্রচলিত আছে, আমরা সেটা ভাঙতে পেরেছি সিবয়ের মাধ্যমে। ভাষা ইনস্টিটিউটের কথা আপনি বললেন, এছাড়াও ব্যক্তি উদ্যোগে বাংলাদেশে আমরা যাদেরকে আলেম হিসাবে চিনি, ওনারাও অনেকে ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় শেখাচ্ছেন। এছাড়াও ইন্টারন্যাশনাল আমরা অনলাইন বেশ কিছু প্ল্যাটফর্মেরও খোঁজ পাই। এদের সবার সঙ্গে আসলে আপনার ইনস্টিটিউট পার্থক্য কেন, এবং তুলনামূলক নতুন ইনস্টিটিউট হওয়ার পরও আপনারা রেসপন্স এত বেশি কিভাবে পাচ্ছেন? বাংলাদেশে যে একটা মিথ প্রচলিত আছে যে সেলিব্রিটি বা অনলাইন ফিগার ছাড়া প্রতিষ্ঠান দেয়াই সম্ভব না, সেই মিথটাকে আমরা প্রথমে ভেঙেছি। যদি কোয়ালিটি থাকে, যদি আপনার
রিভিউ ভালো থাকে, যারা কনজিউমার তারা যদি ভালো ফিডব্যাক দেয়, তাহলে অবশ্যই যে আমাদের যারা শিক্ষার্থী ছিল তাদের ভালো ফিডব্যাক ছিল। এবং অনলাইন কেন্দ্রিক আমরা যখন এসেছি তখন আমরা দেখিয়েছি যে আমাদের শিক্ষার্থীরা লাইভ পারফর্ম করে দেখাচ্ছে, যে তাদের লাইভ পারফরমেন্সগুলো আমাদের শিক্ষকরাও দেখতে পাচ্ছে। এবং আমি এটা খুব গর্বের সাথে বলতে পারি যে আমাদের বিভাগের সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের সিনিয়র শিক্ষক যারা আছেন, যখন কোনো আমাদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ওনাদের সাথে যোগাযোগ করেন যে আমার জন্য কোন প্ল্যাটফর্মটা বেটার হবে, তো তারা নির্দ্বিধায় সিওয়াইকে রেফার করে দেয়। তো এটা আমাদের জন্য গর্বের বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের কন্টেন্ট, আমাদের মূল ফোকাস ছিল কন্টেন্ট। আমরা যেহেতু আমার রিসার্চ বুক কন্টেন্ট আমি ওইভাবেই তৈরি করব, এবং আমি চেষ্টা করেছি প্রতিনিয়ত, প্রায় আমার মনে হয় 12,000 ঘন্টা আমি সময় দিয়েছি আমার বইগুলো লেখার জন্য, প্রায় 2,000 পৃষ্ঠা সম্বলিত বই। তো কন্টেন্ট অবশ্যই একটা ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করেছে। পাশাপাশি শিক্ষক কারা প্রশিক্ষণ, এখানে ভাষা প্রশিক্ষণ দিচ্ছে, তো যারা ভাষা প্রশিক্ষণ দিচ্ছে বা যারা ইনস্ট্রাক্টর হিসাবে এখানে আছেন, আমি কিছু বিষয় প্রেফার করেছি এখানে, যে সবাই আমার জুনিয়র আছেন সেখানে, কিন্তু আমি দেখেছি যে তাদেরকে আমরা ভালোভাবে ট্রেন করেছি এবং পর্যাপ্ত যে কোনো মেধাবী এসেই কিন্তু আমাদের এখানে শিক্ষক হতে পারে না। 6 মাস 1 বছর সময় আমরা তাকে বিভিন্ন ভাবে ট্রেন আপ করি, এরপর হচ্ছে যে তার সাথে কথা বলি সে উপযুক্ত কিনা। মেধাবী হলেই সিওয়াই শিক্ষক হতে পারবে এরকম বিষয়টা আমরা আসলে এখানে বিবেচনায় রাখিনি। তো আমার মনে হয় শিক্ষক এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একটা সময় তো আমরা যতটুকু জানি যে আপনাদের অফলাইন ক্লাস ছিল, কিন্তু এটা পুরোপুরি আপনারা অনলাইন শিফট করে ফেলেছেন। বাংলাদেশে এখনো তো দেখা যায় কিছুটা এই কেন্দ্রিক আলাপ চালু আছে যে আসলে অনলাইনে লার্নিং টিচিংটা প্রপারলি হয় কিনা। তো এই ক্ষেত্রে আসলে আপনারা অফলাইন ছাড়লেন কেন, এবং অনলাইনে বা গেলেন কেন পুরোপুরি, এবং অনলাইনে আসলে ফিডব্যাক কিরকম? অনলাইন টিচিং প্ল্যাটফর্ম আসলেই কোভিডের আগে এক ধরনের ছিল, কোভিডের পরে মানুষের ধারণা পরিবর্তন হয়ে গিয়েছে, যেহেতু মানুষ অনলাইনে আসলে বাধ্যই হয়েছিল নিতান্তে আমরা বলতে পারি। আমরা প্রায় 80% মানে শিক্ষার্থী এরকম পেয়েছি যারা মোটামুটি অনলাইনে অভ্যস্ত হয়ে গিয়েছে। এবং অনলাইনে আপনি যদি ভালো সিস্টেমেটিক ওয়েতে, যেমন আমাদের যে ক্লাস নেওয়ার জন্য যে বিষয়গুলো আমরা ব্যবহার করি, যে সামগ্রীগুলো ব্যবহার করি, কয়টা প্রতিষ্ঠানের কাছে আছে। যেমন আমরা যদি বলি যে ডিজিটাল ক্লাসরুম অনেকের কাছেই নাই সেটা, আবার গ্রাফিক্স ট্যাবলেট যেটা দিয়ে লিখে শেখাতে হয় সেটা নেই, এবং আধুনিক আপনি লিসেনিং প্র্যাকটিস কিভাবে করবেন অনলাইনে বা স্পিকিং প্র্যাকটিস কিভাবে করাবেন, এই বিষয়গুলোর আসলে ক্লিয়ারিটি অনেকের মধ্যেই বা অনেক প্রতিষ্ঠানের মধ্যেই আসলে নেই। যার কারণে অনলাইন ক্লাস নেওয়া মানেই হচ্ছে যে আপনার, অনেকে মনে করে প্যাসিভ লার্নিং। প্যাসিভ লার্নিংটা বলতে এরকম বোঝায় যে এক মুখে কথা বলছে, হয়তো অনেকে ফেসবুক লাইভে ক্লাস নিচ্ছে অথবা জুমে ক্লাস নিলেও বাকি শিক্ষার্থীরা কিন্তু আপনার রেসপন্স করছে না অনেক ক্ষেত্রে। আমাদের ক্লাসের ক্ষেত্রে রেসপন্স করা বাধ্যতামূলক, রেসপন্স করতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে পারফর্ম করতে হবে ক্লাসে। তো এই যে বিষয়গুলো, যে ইউনিকনেসগুলো, আমার মনে হয় এই জিনিসগুলো আমাদেরকে অনলাইনে এগিয়ে দিয়েছে। এবং আমি এটা বলছি যে অফলাইন কেন বন্ধ হলো। অফলাইন আসলে কি, অনলাইনে আমরা যখন দেখলাম 80% শিক্ষার্থী কমফোর্ট ফিল করছে, তারা ভালোভাবে আরবি ভাষা শিখতে পারছে, এবং তুলনামূলক দেখা যাচ্ছে যে অফলাইনে জ্যাম কেন্দ্রিক যে একটা সমস্যা ঢাকা শহরে আছে, অথবা অফলাইনে দেখা যাচ্ছে যে একটা ক্লাস অনুপস্থিত হলে রেকর্ড পাওয়া যাচ্ছে না, তো অনলাইনে কিন্তু রেকর্ড পাওয়া যাচ্ছে। যদি ইমার্জেন্সি কেসের ক্ষেত্রে আমরা রেকর্ডও প্রোভাইড করে থাকি, কিন্তু সাধারণত প্রত্যেককেই আমরা লাইভ ক্লাস মানে করতে বলি, এবং সবাই লাইভ ক্লাসই করে। যদি ইমার্জেন্সি কেসে সমস্যা হয় তখন আমরা রেকর্ড প্রোভাইড করি। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষার্থী ড্রপ আউট সংখ্যাটা অনেক কমে গিয়েছে অনলাইনে, এবং পারফরমেন্স অফলাইনের তুলনায় আমি কম বলবো না, তুলনামূলক বেটার বলতে পারি। তো এই বিষয়গুলোর কারণে আমার মনে হয় যে আমরা অফলাইনটা মোটামুটি বন্ধ করে দিয়েছি এবং অনলাইনে শিফট করেছি। আরবি ভাষার ক্ষেত্রে তো একটা কথা আপনি বললেন যে এটা একটা বেশিরভাগ লোকই হলো এটা তার ধর্মের কারণে শিখছে, একটা ছোট অংশ আছে যারা হয়তো ব্যবসা বাণিজ্য বা অন্য কারণে শিখছে। এ বাদেও যদি বলি যে মানে গ্লোবাল মার্কেটে আসলে আরবি শিখে জব অপরচুনিটি কিরকম, বাংলাদেশ থেকে যারা শিখতে চাচ্ছে তাদের কাজের সুযোগ কতটুকু, বা সিবই থেকে পড়ে কেউ ভালো কোথাও যাচ্ছে কিনা, হায়ার স্টাডিজের জন্য ভালো কোনো ইনস্টিটিউটে যাচ্ছে কিনা, বা কোনো ভালো জায়গায় জবের সুযোগ পাচ্ছে কিনা। যারা প্রফেশনাল পারপাসে আসে তাদের ধৈর্য ধরতে হয় আসলে। মূলত আমরা বাঙালিরা বলতে পারি শর্ট টেম্পার্ড। এই ক্ষেত্রে বলবো যে অতি কম সময়ে অতি বেশি ফলাফল আমরা চাই।
ভাষা তো একটা লং প্রসেস। এখন কেউ যদি এরকম চায় যে আমি খুব বেসিক কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজটা শিখবো, তখন হয়তো তার জন্য আমরা 60 ঘন্টার একটা কোর্স অফার করতে পারি। কিন্তু যদি আপনি চান যে আমার লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সবগুলো দক্ষতা আমি ইংরেজি ভাষা যে পর্যায়ে আছে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমি শিখতে চাই, তখন কিন্তু প্রসেসটা অনেক লং হয়। কিন্তু এই ধৈর্যটা অনেকের মধ্যে আবার থাকে না। যারা শর্ট কোর্স করতে চায় মূলত 3 মাসের বেসিক কমিউনিকেশন, তাদের জন্য ইটস ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা ফর্মাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, বিশেষ করে অফিসিয়াল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, তাদের জন্য কিন্তু ওই শর্ট সময় নিয়ে যদি কেউ আসে বা শর্ট এক্সপেকটেশন নিয়ে আমি কম সময়ে অনেক বেশি কিছু শিখে ফেলবো, এই বিষয়গুলো আসলে তখন হয় না। আপনারা একটা নতুন ধারা তৈরি করছেন, নতুনভাবে শেখানোর চেষ্টা করছেন। তো আমরা তো দেখতে পাই আমাদের যে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা যেগুলো আছে বা ইনস্টিটিউট ট্রেডিশনাল ধারাতেই যাচ্ছে। তো এইটা আসলে আপনি যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে রয়েছেন, আপনি কি চেঞ্জ করার কোনো চেষ্টা করছেন কিনা পড়ানোর প্যাটার্নে? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি আধুনিক ভাষা ইনস্টিটিউটে, আমি শেখানোর চেষ্টা করেছি যে সিলেবাসে কোনো নতুনত্ব আনা যায় কিনা। আলহামদুলিল্লাহ, আমি আমার ক্ষেত্রে আমার যে কোর্সগুলো আমাকে দেয়া হয়েছে আমি চেষ্টা করেছি সেগুলোতে নতুনত্ব নিয়ে আসার জন্য, এবং ইনশাআল্লাহ আমাদের একটা অনগোয়িং প্রসেস আছে সিলেবাস নিয়ে, কারিকুলাম নিয়েও আমরা কাজ করছি সেখানে। আশা করি যে পুরাতন সিলেবাসটা সেটাও আমরা পরিবর্তন করতে পারবো সেখানে, সেটা নিয়েও কাজ হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এরকম বলবো না যে খুব খারাপ করছে, বা বিশ্ববিদ্যালয়ের যে ভাষা ইনস্টিটিউটগুলো আছে যে ভালো করছে না। কিছু বিষয়ে অনুকরণ আমাদেরকে বন্ধ করতে হবে, প্রথম বিষয়। যেমন বিদেশি বইগুলো আমরা নিয়ে আসি, আরব বইগুলো নিয়ে আসি। আরব পরিবেশে পড়া এক ধরন, পড়ানো এক ধরন, পড়া এক ধরন। আমাদের যখন বাংলাদেশি পরিবেশে আসি তখন আবার পড়া আরেক ধরন। সবাই আরবিতে কথা বলছে বা আরবিতে কথা বলতে বাধ্য হচ্ছে, এখানে কিন্তু এরকম অপশন আমাদের এখানে নেই। আবার দেখা যাচ্ছে যে সেখানে ডিরেক্ট মেথডে পড়ানো হচ্ছে, যে মাধ্যম কোনো অন্য ভাষা ব্যবহার করা হচ্ছে না, শুধু আরবিতেই শেখানো হচ্ছে। তা আমরা কিন্তু আবার এখানে আবার মাধ্যম ব্যবহার করছি, বাংলা ভাষা বা ইংরেজি ভাষায় ইনস্ট্রাকশন দিচ্ছি। অন্ধ অনুকরণ বন্ধ করতে হবে, যে কারণে বললাম সেটা হচ্ছে যে আরব লেখক যারা আছেন তারা বাংলা ভাষাভাষী বা বিদেশিদেরকে যত ভালো বুঝেছে আমরা কিন্তু তার থেকে আরও ভালো বুঝেছি, আমি যেটা বিশ্বাস করি। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে আরব লেখকরা হয়তো একটা সেন্টেন্স স্ট্রাকচার এটা 10ম ক্লাসে আসার কথা, কিন্তু আরব লেখকরা সেটা দিয়েছে 4র্থ ক্লাসে। তারা আরব লেখক এবং তাদের মাতৃভাষা, তাদের কাছে এটা সহজ মনে হতেই পারে। কিন্তু আমরা যারা ভাষা নিয়ে গবেষণা করি, বিশেষ করে বাঙালি বাংলা ভাষাভাষীদের জন্য আমরা যারা কাজ করছি, তো আমরা জানি যে এই স্ট্রাকচারটা আমাদের শিক্ষার্থীদের জন্য কঠিন মনে হচ্ছে, কিন্তু তারা কিন্তু এটা আগে দিয়ে দিচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে সমন্বয় করা জরুরি। এবং ভাষার বিদেশি বই এবং বিদেশি লেখক দেখলেই অন্ধ অনুকরণ নয়। আমরা চাইব যে আমাদের এর সমন্বয়, সুষ্ঠু সমন্বয় যদি আমরা করতে পারি বইগুলো থেকে, বা আমরা নিজেরাও কন্টেন্ট তৈরি করতে পারি, আমার মনে হয় এই সংকট কেটে যাবে। এবং আধুনিক মেথড, পুরো বিশ্ব ওবি কারিকুলামের দিকে যাচ্ছে। এরপরে হচ্ছে যে আধুনিক বিভিন্ন ডিরেক্ট মেথড, কমিউনিকেটিভ মেথড, এরপর হচ্ছে যে সারাগ্রাহী পদ্ধতি আছে, অন্যান্য অনেক ডিজিটাল মেথড চলে আসছে। কিন্তু আমরা যদি নতুন মানে এই বিশ্বের সাথে খাপ খাওয়াতে না পারি, ওই পুরনো ব্যাকরণ অনুবাদ পদ্ধতিতে পড়ে থাকি, তাহলে আমার মনে হয় আরবি ভাষার যে কোয়ালিটি আধুনিক বিশ্বে এনশিওর করার জন্য যতটুকু কাজ করতে হয় এতটুকু না করলে আমরা এগিয়ে থাকতে পারবো না। সর্বশেষ যদি জানতে চাই যে সিবয় নিয়ে আসলে মানে আপনি তো ফাউন্ডার ছিলেন এবং আপনি একটা বড় টিম তৈরি করে এখন আপনি আরো নিজে বড় জায়গায় বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। তো সিবয় নিয়ে আসলে আপনি যাদের হাতে তুলে দিয়ে গিয়েছেন, আপনার কোনো প্ল্যান তাদেরকে বলেছেন কিনা, বা 5-10 বছর পরে নিজের প্রতিষ্ঠান যেহেতু ছিল, আপনার এটা কেন্দ্রিক কোনো প্ল্যান আছে কিনা? আমাদের কয়েকটা গোল আছে, তার মধ্যে প্রথম গোলটা ছিল যে প্রত্যেকটা বিভাগে অন্তত আমরা একটা অফলাইন কার্যক্রম আমরা চালাতে পারি কিনা, সেটা হচ্ছে যে একটা অপশন থাকবে আমাদের। আর দ্বিতীয় হচ্ছে শুধু আরবি কেন্দ্রিক সীমাবদ্ধ না থাকা, যেহেতু বিদেশি ভাষা আমরা শেখাচ্ছি, আমরা জাপানিজ, কোরিয়ান, চাইনিজ, স্প্যানিশ কেন্দ্রিক ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে জাতিসংঘের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং অন্যান্য এখন বর্তমান বিশ্বের চাহিদা অনুসারে যে ল্যাঙ্গুয়েজগুলো গুরুত্বপূর্ণ, আমরা চাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অফলাইন কোর্সগুলোই কন্টিনিউ থাকে, অনলাইন কোর্স আসলে ব্যবস্থা নেই। তো আমরা চাচ্ছি যে বাংলা ভাষাভাষীদের জন্য অনলাইন ইন্টারেক্টিভ কোর্স তাদের জন্য অফার করায়, সেটা আমাদের পরিকল্পনায় আছে এবং আমি তাদেরকে এই পরিকল্পনাগুলো জানিয়ে দিয়ে এসেছি। তো তারা কাজ করছে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো নিয়ে।
তো আমরা আশাবাদী যে আগামী 5-6 বছর পর বাংলা ভাষাভাষীরা অনলাইনেও খুব ভালোভাবে বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়েজ, শুধু আরবি না, আরবি তো অবশ্যই আমরা কাজ করছি, আরবি না অন্যান্য ভাষাগুলো সিওয়াই থেকে শিখতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের ধন্যবাদ সময় দেওয়ার আপনাকে। জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং সিবয় ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে। তিনি আসলে জানালেন যে বাঙালিদের জন্য আরবি ভাষা শেখার জন্য কি কি সমস্যাগুলো রয়েছে, সেগুলো থেকে উত্তরণের উপায়, এবং তিনি এবং তার প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান সিবয় ইনস্টিটিউট তারা কিভাবে কাজ করছে, একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আধুনিক শিক্ষা পদ্ধতিকে কিভাবে ইন্ট্রোডিউস করানো যায় সেটা নিয়েও তিনি চেষ্টা করছেন। সামনের পর্বগুলোতে আমরা এরকম নানা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।